আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। স্বাগতম তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি পরিসংখ্যান বিভাগের অনার্স 4th ইয়ারের স্টুডেন্টদের ইকোনোমেট্রিক্স এর উপরে একটা ক্লাস নিব। তোমাদের আগে বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে। আমরা গত কয়েকটা ক্লাসে মাল্টিকোলিনিয়ারিটির উপরে ক্লাস নিচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মাল্টিকোলিনিয়ারিটির উপরে কন্টিনিউশনে নিব। আমরা এখানে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে মাল্টিকোলিনিয়ারিটির ডেফিনিশন, মডেল, মাল্টিকোলিনিয়ারিটি কেন হচ্ছে, বিভিন্ন কারণ, তা থেকে উত্তরণের উপায়। এছাড়া আমরা বলেছিলাম এটি যে প্রবলেম, কখন প্রবলেম মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে, যখন দেখা যাবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে একটা হাইলি কোরিলেশন থাকবে, তখন মাল্টিকোলিনিয়ারিটিটা একটা প্রবলেম হিসেবে আমরা আইডেন্টিফাই করে থাকি। তো multicollinearity occurs when two or more of explanatory variables in a simple sample overlap. Because of the overlap, methods of analysis cannot fully distinguish the explanatory factors from each other or isolate their independent influence. ঠিক আছে? যখন আমরা একই কথা আবারও বলছি যে যখন ইন্ডিপেন্ডেন্ট বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনটা খুব বেশি থাকে বা ওভারল্যাপ হয়, তখন তাদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি দেখা যায়। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি না যে তাদের ইন্ডিভিজুয়াল ইফেক্ট কি। আমরা সাধারণত রিগ্রেশন অ্যানালাইসিস কি করি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা কতটুকু ইফেক্টেড সেগুলো আমরা দেখি বা মেজার করি। তো মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো বেশি থাকে, দুই বা তার বেশি থাকবে, তখন আমরা বলি মাল্টিপল রিগ্রেশন। এবং এই মাল্টিপল রিগ্রেশনের মধ্যে যখন এক্সপ্লেনেটরি ফ্যাক্টর গুলো পরস্পর হাইলি কোরিলেটেড থাকে, তখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। তো interpretation of the multiple regression equation depends on the assumption that predictor variables are not strongly interrelated. সাধারণত মাল্টিপল রিগ্রেশনে আমরা ধরে নিই যে predictor variables গুলো are not strongly interrelated. Therefore, the multicollinearity violates this assumption, and this means there is no linear relationship among the predictor variables. মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই ধরনের একটা রিলেশন বা এই ধরনের একটা মডেল দেখি, যেটা হচ্ছে y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2 plus up to beta n xn plus error। এগুলো আমরা কিন্তু আগে আলোচনা করেছি, তারপরও আমরা একটু এগুলো দেখে নিচ্ছি যাতে মাল্টিকোলিনিয়ারিটি কোথা থেকে আসছে বা কিভাবে অ্যারাইজ হয়েছে এটা একটু আমরা মনে করে নিচ্ছি অনেকদিন পর পর ক্লাস তোমাদের সাথে। তো একটু আলোচনা, প্রিভিয়াস ক্লাস একটু আলোচনা করে নিচ্ছি সেই জন্য। এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর বিটা 0 ইজ দ্য ইন্টারসেপ্ট। আমরা জানি বিটা 1 বিটা 2 আপ টু বিটা n আর দ্য স্লোপ অফ কোএফিসিয়েন্ট ফর দ্য রেসপেক্টিভ এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস। অর্থাৎ x1 এর জন্য বিটা 1, x2 এর জন্য বিটা 2, এভাবে xn সংখ্যক এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের জন্য আমাদের স্লোপ হচ্ছে বিটা 1 বিটা 2 আপ টু বিটা n। ই হচ্ছে র্যান্ডম এরর। এরকম একটা মাল্টিপল রিগ্রেশনের একটা মডেল নিয়ে আমরা কাজ করি মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে। এবং মাল্টিকোলিনিয়ারিটি কখন অ্যারাইজ করবে, যে x1 x2 আপ টু xn এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা প্রেডিক্টর ভেরিয়েবল গুলো আছে, এগুলোর মধ্যে যখন হাইলি কোরিলেটেড হবে এই ভেরিয়েবল গুলো, তখন আমরা বলবো যে দেয়ার ইজ এক্সিস্ট মাল্টিকোলিনিয়ারিটি। ওই মডেলটাকে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 x1 x1 2 x1 3 x1 কে আপ টু
এভাবে n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, k হচ্ছে নাম্বার অফ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, the first column is the intercept or constant. আমরা ম্যাট্রিক্স ফর্ম আগেও দেখেছি ডিটেইলস। তারপরে আমরা কি করি, কোএফিসিয়েন্ট অফ বিটা ক্যালকুলেট করি, যেখানে আমরা পাই b is equal to x prime x inverse x prime y. স্মিথ এন্ড নরম্যান এটি ডিরাইভ করেছিলেন। At multicollinearity, the determinant of x1 x prime x is equal to 0. Therefore, the inverse will not exist. ঠিক আছে, যখন আমরা দেখব যে মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে x prime x এর ডিটারমিনেন্ট হচ্ছে 0 হবে, therefore the inverse will not exist. তাহলে আমরা একটু প্রিলিমিনারি বিষয়গুলো একটু দেখে নিলাম, ডেফিনিশন, ম্যাথমেটিক্যাল মডেল, ম্যাট্রিক্স ফর্ম একটু দেখে বিটা এস্টিমেটেড ভ্যালুটাও একটু দেখে নিলাম। তো আমরা আগে আলোচনা করেছিলাম যে মাল্টিকোলিনিয়ারিটি রেমেডি বা মাল্টিকোলিনিয়ারিটি থাকলে সেখান থেকে কি ভাবে আমরা মাল্টিকোলিনিয়ারিটি থেকে মুক্তি পেতে পারি বা মাল্টিকোলিনিয়ারিটিকে সলভ করতে পারি, তার একটা ওয়ে হচ্ছে রিজ রিগ্রেশন। আজকে আমরা রিজ রিগ্রেশন নিয়ে একটু আলোচনা করি। তো রিজ রিগ্রেশন focus on x prime x predictor correlation matrix that was discussed previously. Specially, ridge regression modifies x prime x such that its determinant does not equal 0. আমরা আগে বললাম কি যে x prime x 0 হবে যদি মাল্টিকোলিনিয়ারিটি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা x prime x এর ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে পারবো না। তো সেই অসুবিধাটা দূর করার জন্য আমরা রিজ রিগ্রেশন ইউজ করব, যে ক্ষেত্রে আমরা x prime x কে ডিটারমিনেন্ট এমন ভাবে রিজ রিগ্রেশন দ্বারা x prime x কে এমন ভাবে মডিফাই করব যেন এটা ডিটারমিনেন্টটা 0 না হয়। This ensures that x prime x inverse is calculatable. অর্থাৎ যদি x prime x ডিটারমিনেন্টটা যদি 0 না হয় তাহলে আমরা x prime x এর ইনভার্সটা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। Modifying the matrix in this way effectively eliminates collinearity, leading to more precise and therefore more interpretable parameter estimates. তো সেই ক্ষেত্রে যখন মডিফাই করব ম্যাট্রিক্সটাকে, তখন আমরা কি করব, দেখব যে কোলিনিয়ারিটি এলিমিনেট হয়ে গেছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যদি কোলিনিয়ারিটি থাকে তাহলে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। তো আমাদের টার্গেটটা হচ্ছে যে কোলিনিয়ারিটিটা এলিমিনেট করার জন্য কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটাকে মডিফাই করব, যাতে আমরা more interpretable parameter estimate করতে পারি। But in statistics, there is always a trade-off between variance and bias. ঠিক আছে? Therefore, there is a cost to the decrease in variance and increase in bias. However, the bias introduced by ridge regression is almost always towards the null. Thus, ridge regression is considered a shrinkage method, since it typically shrinks the beta coefficient towards 0. তা আমরা দেখলাম কি যে আমরা রিজ রিগ্রেশনের মাধ্যমে কি করব, বেটার কোএফিসিয়েন্টসকে 0 দিকে ট্রান্সফার করাটা বন্ধ করব। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি মডিফাই কিভাবে x prime x modified is ridge regression. A ridge parameter referred to as either lambda or k. কোনো ক্ষেত্রে আমরা কিন্তু ডেল হিসাবে ইউজ করি। আমরা আজকে যে সলভটা করব ওখানে আমরা ল্যামডা বা কে কোনটা ইউজ না করে ডেল ইউজ করেছি, তোমরা দেখবে পরবর্তীতে in literature is introduced into the model. I'll refer to this ridge parameter as k to avoid confusion with eigenvalues. The value of k determines how much the ridge parameter differ from the parameters obtained using OLS. ঠিক আছে,
কে ভ্যালুটা আমরা কে ভ্যালুটা দিয়ে দেখব যে এই রিডস প্যারামিটারসটা কতটুকু ডিফার করছে ওএলএস প্যারামিটার থেকে। Using OLS, and it can take on any value greater than or equal to 0. ঠিক আছে? K determines how much the risk parameters differ from parameters obtained using OLS, and it can take on any value greater than or equal to 0. এটা 0 অথবা এর চেয়ে বড় যে কোনো মান নিতে পারবে। When K is equal to 0, this equivalent to using OLS. The parameter K is incorporated into following equation. আমরা তখন risk parameter risk estimate কে আমরা এভাবে লিখতে পারি। The above equation should look familiar since it is equivalent to the OLS formula for estimating regression parameters, except for addition of Ki to the X prime X matrix. In this equation, I represent the identity matrix and K is the risk parameter. Multiplying K by I and adding this product to X prime X is equivalent to adding the value to K to the diagonal elements of X prime X. তাহলে এখানে আমরা রিস্ক প্যারামিটার যেটা ধরেছি সেটার একটা এক্সপ্লেনেশন দিলাম যে এখানে আমরা কে কি করেছি কে এর সাথে ম্যাট্রিক্স গুণ করে সেটাকে আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে সেটাকে আবার এক্স প্রাইম এক্স এর সাথে যোগ করেছি। ঠিক আছে? তার ইনভার্স নেওয়া হয়েছে। তো আমরা বেটার এস্টিমেট ছিল এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম হয়, তার সাথে আমরা এক্স প্রাইম এক্স এর সাথে কে আইটা অ্যাডিশনালি নিয়েছি। তাহলে হাউ ইজ এক্স প্রাইম এক্স মডিফাইড ইন, কিভাবে এক্স প্রাইম এক্সটা রিডস রিগ্রেশনের ক্ষেত্রে মডিফাইড হলো সেটা আমরা একটু দেখে নিলাম। এখন রিডস রিগ্রেশনটা কি এটা ডিটেইলসে যাচ্ছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে OLS is the best linear unbiased estimator of regression coefficient in the sense that it has minimum variance and in the class of linear and unbiased estimators. আমরা যখন কেন ব্লু বলি বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর, OLS কে আমরা সবসময় ব্লু বলি কারণ এটি বেস্ট, এটা লিনিয়ার, এটা আনবায়াসড, সেই জন্য এটাকে বলা হয় ব্লু এস্টিমেটর। However, if the condition of unbiased can be relaxed, then it is possible to find a bias estimator of regression coefficient, say beta, that has smaller variance than the unbiased OLS B. The mean square of beta is, এখানে আমরা বলে নিলাম যে if the condition of unbiased can however if the condition of unbiased can be relaxed, then it is possible to find bias estimator of regression coefficient, say beta estimate, that has smaller variance than the unbiased estimator OLS. Ekhane hobe then the mean square error of beta is equal to expected value of beta estimate minus beta whole square. এটাকে আমরা কি করেছি এখানে দেখো এক্সপেক্টেড বিটাকে প্লাস মাইনাস করেছি যাতে আমরা এখান থেকে ভ্যারিয়েন্স অফ বিটা পেয়ে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পাচ্ছি ভ্যারিয়েন্স অফ বিটা এস্টিমেট প্লাস এইটুকুর মান তোমরা জানো এটা হচ্ছে বায়াস অফ বিটা। ঠিক আছে? তাহলে আমরা মিন স্কয়ার এররটা কি পাচ্ছি ভ্যারিয়েন্স অফ বিটা এস্টিমেট প্লাস বায়াস বিটা এস্টিমেট, অর্থাৎ মিন স্কয়ার error of beta can be more smaller than variance of beta. By introducing small bias is beta estimated. One of the approach to do
so is ridge regression. অর্থাৎ আমরা এটা দিয়ে কি দেখাচ্ছি যে এটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটা এর মিন স্কয়ার এররটা ভেরিয়েন্স অফ বিটা প্লাস বাস, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভেরিয়েন্স অফ বিটা কিন্তু এখানে ছোট, কারণ ভেরিয়েন্স অফ বিটার সাথে একটা কিছু প্লাস অ্যাডিশনাল একটা স্কয়ার টার্ম, তারপরে আমরা পাচ্ছি মিন স্কয়ার বিটা, মিন স্কয়ার অফ বিটা। তাহলে এখানে আমরা বলতে পারি যে mean square of error of mean square of beta can be made smaller than variance of beta by introducing small bias is beta estimate. One of those approach to do so is Reed's regression. এই ধরনের একটা অ্যাপ্রোচকে আমরা বলতে পারি Reed's regression. The Reed's regression estimator is obtained by solving the normal equation of least square estimate. The normal equation are modified as এভাবে আমরা এর আগেও একটু দেখলাম যে আমরা রিডজ রিগ্রেশনের বিটাকে কিভাবে এস্টিমেট করেছিলাম, এখানে এটা আরেকবার দেখানো হয়েছে। দেখো তোমরা যে এই যে x প্রাইম x প্লাস ডেল i বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু x প্রাইম y, অর্থাৎ বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x প্রাইম x প্লাস ডেল i ইনভার্স x প্রাইম y। তাহলে এটাকে আমরা বলছি Reed's regression estimator of beta and del is greater than or equal to 0 is any characterizing scalar parameter. তাহলে আমরা Reed's regression কাকে বলি বা কোন ধরনের মেথড, এটা আমরা ধারণা পেয়েছি, আগেও একটু আলোচনা করেছি। ওখানে আমরা ইউজ করেছিলাম কে অথবা ল্যামডা, এখানে আমরা ডেল ইউজ করেছি। যে কোনোটাই আমরা ইউজ করতে পারি এবং সেই কনস্ট্যান্টটা কিন্তু অলওয়েজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা বলছি Reed's regression estimator। ঠিক আছে, তো আমরা পরের ধাপে চলে যাচ্ছি, যেখানে আমরা দেখব যে যে একটা ব্যাখ্যা আছে এখানে del tends to 0, তাহলে বিটা estimates tends to beta OLS, del tends to infinity, beta estimate tends to 0। তো এটা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বিটার সাথে এস্টিমেটের ওএলএস এস্টিমেটর যদি বি হয়ে থাকে, সেটার সাথে Reed's regression-এর কনস্ট্যান্টের চেঞ্জের সাথে ওএলএস এস্টিমেট বিটা এস্টিমেটটা কি হচ্ছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেল টেন্ডস টু 0, বিটা এস্টিমেট টেন্ডস টু বি ওএলএস এস্টিমেট। আবার ডেল যদি ইনফিনিটি হয়ে থাকে তখন কিন্তু বিটা এস্টিমেট আর এস্টিমেট করা যাবে না, সেই ক্ষেত্রে বিটা টেন্ডস টু 0। সো larger the value of del, larger shrinkage towards 0। ঠিক আছে, note that OLS is inappropriate to use in the sense that it has very high variance when multicollinearity is present in data। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে OLS estimator is inappropriate to use in the sense that it has very high variance। multicollinearity থাকলে OLS একটা ভেরি হাই ভেরিয়েন্স থাকবে এবং সেটা এস্টিমেট করা যাবে না, সেই ক্ষেত্রে on the other hand a very small value of beta may tend to accept the null hypothesis, that is beta is equal to 0। ঠিক আছে, বিটা যদি ডেল টেন্স, আমরা আগেও বলেছি ডেল টেন্স টু ইনফিনিটি হলে বিটা টেন্স টু 0, তাহলে সেই ক্ষেত্রে যদি বিটা the small value of beta যদি খুব ছোট হয় তখন কি হবে, null hypothesis indicating that the corresponding variable is not relevant। The value of the biasing parameter controls the amount of shrinkage in the estimates। এখন আমরা দেখি যে Reed's regression bias of Reed's regression
এস্টিমেটর। বায়াস অফ রিস্ক রিডাকশন এস্টিমেটরটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি যে এস্টিমেটেড ভ্যালু থেকে এক্সপেক্টেড ভ্যালু অফ এস্টিমেটেড ভ্যালু থেকে বিটা মাইনাস করলে কি পাচ্ছি আমরা। তাহলে বিটার মানটা কি ছিল আমাদের এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স এক্স প্রাইম ওয়াই। তো এখানে আমি যদি এক্সপেকটেশন নেই তাহলে ওয়াই এর সাথে এক্সপেক্টেড ভ্যালুটা আসবে, বাকিটা যা ছিল তাই থাকবে। তোমাদের এর আগের পেজে আমরা দেখেছি যে বিটা এস্টিমেটেড এর ভ্যালুটা আসলে কি। তো সেখানে আমরা এক্সপেক্টেড মান নিয়েছি মাইনাস বিটা। এখানে আমরা কি করেছি দেখো, বিটা আমরা যদি কমন নেই এক্সপেক্টেড, তাহলে আমরা কি পাচ্ছি এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স এক্স প্রাইম এক্স, এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই কিন্তু বিটা। ঠিক আছে, তাহলে -1 বিটা। এখানে আমরা কি পাচ্ছি এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স এক্স প্রাইম এক্স মাইনাস এক্স প্রাইম এক্স মাইনাস ডেল আই বিটা। অর্থাৎ আমরা এটুকু বাইরে নিয়ে আবার ভিতরের সাথে এক্স প্রাইম এক্স করেছি মাইনাস এক্স প্রাইম এক্স মাইনাস ডেল আই ইন্টু বিটা। তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস এটা আর এটা তো মাইনাস ডেল আই এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স বিটা। কারণ এক্স প্রাইম এক্স আর এক্স প্রাইম এক্স এখানে কেটে গিয়েছে, বাকিটা আমাদের থাকবে। Thus the রিস্ক রিগ্রেশন এস্টিমেটর is a biased estimator of beta. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিস্ক রিগ্রেশন এস্টিমেটরটা biased estimator of beta. এখন আমরা দেখি কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কি হবে রিস্ক রিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে the covariance matrix of beta risk is defined as variance of beta, expected value of beta estimated risk minus expected value of beta risk minus covariance বা variance টার্মটা আমরা এভাবে সবসময় লিখি, তোমরা জানো। সিন্স এখন দেখো যে বিটা এস্টিমেট মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা, এটাকে আমরা যদি এভাবে লিখি আমরা পাচ্ছি এইটা, এটুকু তো আমাদের বিটা এস্টিমেটেড এর মান, আর এটুকু এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা এস্টিমেটেড মান হচ্ছে বিটা। তাহলে আমরা কি লিখতে পারছি এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স এক্স প্রাইম ওয়াই মাইনাস এক্স বিটা। আমরা এখানে এই পুরোটা কমন নিয়েছি এক্স প্রাইম এক্স প্লাস ডেল ইনভার্স ডেল আই ইনভার্স এক্স প্রাইম, এটুকু পুরাই কমন নিলাম। তাহলে আমাদের থাকবে ভিতরে ওয়াই মাইনাস এক্স বিটা, অর্থাৎ এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স এক্স প্রাইম এরর, কারণ এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড এররের মান y is equal to x বিটা প্লাস এরর। তাহলে এররের মান কি আসবে y মাইনাস x বিটা। সিম্পল রিগ্রেশন ইকুয়েশন থেকে বা ম্যাট্রিক্স ফর্ম থেকে আমরা এটা লিখতে পারি যে y is equal to x বিটা প্লাস এরর। সো ভ্যারিয়েন্স অফ বিটা is equal to, আমরা এখন এখানে মান বসাচ্ছি যে এই যে বিটা এস্টিমেট মাইনাস এস্টিমেটেড বিটা, এই মানটা এখানে যদি বসাই তাহলে আমরা পাচ্ছি এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স এক্স, ভ্যারিয়েন্স অফ এরর এক্স ইন্টু এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স। ঠিক আছে, এখন দেখো ভ্যারিয়েন্স অফ এরর টু সিগমা স্কয়ার, এটা আমরা জানি যে র্যান্ডম এরর টার্মটা সবসময় নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এবং ভেরিয়েন্স সিগমা স্কয়ার। সো এক্সপেক্ট ভ্যারিয়েন্স অফ এরর এর মান আমরা এখানে সিগমা স্কয়ার বসিয়েছি, আর বাকিটা যা ছিল এক্স প্রাইম এক্স প্লাস
del I inverse x prime x into x prime x plus del I inverse. এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ বিটা এর এস্টিমেটেড মান। তাহলে আমরা কিভাবে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা বের করলাম, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন দেখব মিন স্কয়ার এররটা কিভাবে বের করা যায়। তাহলে মিন স্কয়ার এরর অফ বিটা রেটস ইজ মিন স্কয়ার এরর ভ্যারিয়েন্স অফ বিটা প্লাস বায়াস ভ্যারিয়েন্স অফ বিটা হোল স্কয়ার। এটা আমরা আগে একবার দেখেছি। তো এখানে আমি মান বসিয়ে দিচ্ছি, ভ্যারিয়েন্স অফ বিটা প্লাস ভ্যারিয়েন্স অফ রিগ্রেশন। এখানে আমরা এটাকে ট্রেস অফ ভ্যারিয়েন্স অফ রিডস লিখতে পারি। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়েছি এখানে, প্লাস বায়াস অফ ভ্যারিয়েন্স অফ রিডস। এখন ট্রেস অফ ভ্যারিয়েন্স অফ বিটা রিডস কে আমরা লিখতে পারি সিগমা স্কয়ার ট্রেস অফ, আমরা ভ্যারিয়েন্স অফ বিটা যেই মানটা বের করেছিলাম সেটা এখানে বসিয়েছি, তোমরা খেয়াল করো। ঠিক আছে, ট্রেস লিখে ভ্যারিয়েন্স অফ বিটার মানটা বসিয়েছি, সিগমা স্কয়ারটা বাইরে নিয়ে আসছি। আর বায়াস অফ ভ্যারিয়েন্স অফ বিটা রিডস হচ্ছে ডেল স্কয়ার বিটা প্রাইম এক্স প্রাইম এক্স প্লাস ডেল আই ইনভার্স টু বিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিন স্কয়ার এররের ভ্যালুটা আমরা পাচ্ছি সিগমা স্কয়ার sum of lambda 1 divided by lambda 1 plus del plus del square beta prime x plus del I equal to the power minus 2 beta, where lambda 1 lambda 2 up to lambda k are the eigenvalue of x prime x. Thus, as del increase, the bias in beta rates increase but its variance decrease. তার মানে আমরা বলতে পারছি যে ডেল যদি ইনক্রিজ করে তাহলে বায়াস অফ বিটা কিন্তু ইনক্রিজ করবে, কিন্তু এটার ভ্যারিয়েন্সটা তখন কমতে থাকবে। Thus the trade off between bias and variance hinges upon the values of del. It can be shown that there exists a value of del such that mean square error of beta is less than variance of beta. Proved beta estimate beta prime beta is bounded. তাহলে আমরা এটা দিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি যে যখন mean square error of beta is less than variance of beta, তার মানে কি beta prime beta is bounded. তাহলে আমরা mean square errorটা দেখলাম, রিচ রিগ্রেশনের mean square errorটা আমরা দেখলাম। এখন choice of del, the estimation of ridge regression estimator depend upon the value of del, কারণ আমরা এখানে ডেলটা ইউজ করেছি, অবশ্যই ভ্যালুটা ডেলের উপর ডিপেন্ডেন্ট হবে। তাহলে various approaches have been suggested in the literature to determine the value of del. The value of del can be chosen on the bias of criteria like the stability of estimators with respect to del, reasonable sign, the magnitudes of residual sum of squares, etc. কতগুলো ক্রাইটেরিয়া লাগবে। The value of del can be chosen on the bias on the bias of criteria. কিছু ক্রাইটেরিয়ার উপরে বেস করে ডেলটা চুজ করা হয়। The stability or estimators with respect to del, আরেকটা হচ্ছে reasonable sign, আরেকটা হচ্ছে the magnitudes of residual sum of squares, etc.
We consider here the determination of del by inspection of reed stress. Reed stress is the graphical display of Reed's regression estimator value del. If multicollinearity is present and in server, then the instability of regression coefficient is reflected in the reed stress. As del increase, some of the reeds estimate vary dramatically and they stabilize at some value of del. তার মানে কি del যখন ইনক্রিজ করবে তার সাথে আমাদের একটা reed stress এর একটা সম্পর্ক রয়েছে. The objective in the reed stress is to inspect the trend and find the reasonable small value of the del at which the reed regression estimator are stable. The reed regression estimators with such a choice of del will have smaller mean square error than the variance of OLS. অর্থাৎ আমাদের ডেলটা এমন ভাবে চয়েস করতে হবে যাতে এটার একটা স্মলার মিন স্কয়ার এরর থাকে, কোনটার তুলনায় ওএলএস যে ভ্যারিয়েন্স থাকবে তার চেয়ে এই ডেল এর মিন স্কয়ার এররটা যেন ছোট হয়। সেভাবে আমাদের এই মিন স্কয়ার এররের জন্য মিন স্কয়ার ছোট করার জন্য ডেল এর যে মানটা অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে আমাদের ডেল এর ভ্যালুটা চয়েস করতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা দেখলাম, এখন আমরা এটা একটা গ্রাফ দেখি যে এই যে রিডস এস্টিমেটরের গ্রাফটা কেমন হবে এটা একটু দেখে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিগ্রেশন কোএফিশিয়েন্ট আমরা এই পাশে দিয়েছি বিটা 1 বিটা 2, হ্যাঁ, y অক্ষে, আর x অক্ষে আমাদের আছে del 1 del 2 up to এগুলো দেওয়া আছে। এখন দেখো যে the figure drastically expose the presence of multicollinearity in the data. The behavior of beta estimate rates at del 0 is very different than at other value of del. Del যখন 0 তখন বিটার যে ভ্যালু থাকবে তখন তো অন্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলো থেকে ডিফার করছে। The estimate change rapidly. The estimate stabilize gradually as del increases. তোমরা খেয়াল করো del বাড়লে এস্টিমেট গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। The value of del at which all the estimates stabilize gives the desired value of del. Become moving away from such del will not bring any appreciable reduction in the residual sum of square. If multicollinearity is present, then the variation in Ray's regression estimators is rapid around del tends to 0. The optimal del is chosen such that after that value of del almost all traces stabilize. অর্থাৎ আমরা যদি del যখন 0 দিকে যাবে, মাল্টিকোলিনিয়ারিটি থাকলে del কিন্তু 0 দিকে যাচ্ছে। তো এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই গ্রাফটা একটা ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন del এর সাথে রিজ রিগ্রেশন কোএফিশিয়েন্টের যে রিলেশন সেটা একটু দেখার আমরা এখানে চেষ্টা করলাম। এরপরে আমরা দেখব কিছু লিমিটেশন। লিমিটেশন গুলো একটু দেখে নেই। The choice of del is data dependent and therefore is a random variable. Using it is a random variable. Using it as a random variable violates the assumption that del is constant. This will disturb the optional properties derived assumption of constancy of del.
ঠিক আছে। 2 নম্বরে আছে the value of del lies in the arrival interval 0 to infinity. del এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি হয়, so a large number of values are required for exploration. কাজেই আমাদের এটা কিন্তু বেশ কয়েকটা ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হয়। This result is wasting of time. This is not a big issue when working with the software. এটা একটা টাইম কনজিউমিং, যখন অনেকগুলো আমরা যখন ডেলের মান বের করতে যাব তখন এটা সময় নষ্ট হয় আমাদের অনেক, বাট দিস ইজ নট এ বিগ ইস্যু হোয়েন ওয়ার্কিং উইথ। যদি আমরা একটা কম্পিউটার বা সফটওয়্যারের মাধ্যমে এগুলো ক্যালকুলেট করি তাহলে এটা কোনো বিষয় না। The choice of del from graphical display may not be unique. Different people may choose different del, and consequently the value of these regression estimators will be changing. তো del যখন বিভিন্ন ভ্যালু চেঞ্জ করা হবে, এক একজন এক এক ভ্যালু নেবে, সেই ক্ষেত্রে কিন্তু রিস্ক রিগ্রেশন এস্টিমেটরও চেঞ্জ হবে। Another choice of del is equal to k sigma estimated square b prime b, where b and sigma square are obtained from the least square estimation. Number 4, the stability of numerical estimates of beta is a rough way to determine del. Different estimates may exhibit stability for different del, and it may often be hard to strike a compromise. In such a situation, generally risk regression estimators are used. তাহলে আমরা কখন জেনারেলাইজড রিস্ক এস্টিমেটর ইউজ করব সেটা আমরা একটু দেখে নিলাম এখানে। কখন? যখন the stability of numerical estimates of beta is rough way to determine del. There is no guidance available regarding the testing of hypothesis and for confidence interval estimation. There is no guidance. এখানে আসলে কনফিডেন্স ইন্টারভ্যাল বা টেস্ট অফ হাইপোথিসিসের জন্য তেমন কোনো গাইডেন্সের কথা আমাদের বলা নাই। তো রিস্ক রিগ্রেশনের টেস্ট স্ট্যাটিস্টিকও আমরা এই মুহূর্তে আমাদের আয়ত্তে নেই। তাহলে আমরা রিগ্রেশন রিস্ক রিগ্রেশনের লিমিটেশন দেখলাম। আজকে আমরা আশা করি এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং রিস্ক রিগ্রেশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কারণ আমি অনেকগুলো টপিক থেকে আলোচনা করার চেষ্টা করেছি। রিস্ক রিগ্রেশনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি মনে করছি আমি। তবে তোমরা প্র্যাকটিস করবে এবং বারবার এই ক্লাসগুলো ফলো করবে, রিপিট করে করে দেখবে। যখন কোনো সমস্যা মনে করবে সেটা আবার দেখবে অথবা আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আজকে যা যা দেখলাম আবার একটু দেখে নিচ্ছি। যে আজকে আমাদের কোর্স ছিল স্ট্যাট 2 4361 ইকোনোমেট্রিক্স 4th ইয়ারের স্টুডেন্টদের জন্য। মাল্টিকোলিনিয়ারিটি ডেফিনিশন, ম্যাথমেটিক্যাল মডেল মাল্টিপল, অ্যাকচুয়ালি আমরা এখানে মাল্টিপল মডেলের একটা মাল্টিপল রিগ্রেশন মডেল একটা দেখিয়েছি। তো মাল্টিকোলিনিয়ারিটি, এই মাল্টিপল রিগ্রেশন মডেলের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে লিনিয়ারিটির কারণে, লিনিয়ার রিলেশনশিপের কারণে অ্যারাইজ করে থাকে। সেই জন্য এই মডেলটা আবার আমরা একটু দেখে নিলাম, ম্যাট্রিক্স ফর্মটা দেখলাম এবং এখান থেকে বিটা এস্টিমেটেড ভ্যালু যেটা পাই সেটা একটু দেখে নিলাম, না হলে আমরা তো কিভাবে রিস্ক রিগ্রেশনে যাব। তাহলে রিস্ক এস্টিমেটরকে আমরা এইভাবে লিখে থাকি x প্রাইম x প্লাস কে আই ইনভার্স x প্রাইম y। তারপর আমরা দেখলাম রিস্ক রিগ্রেশন মেথডটা কি। এখানে একটু বললাম যে ভেরিয়েন্সটা মিনিমাম করা, স্কয়ার এররটা আমাদের এমনভাবে করা যেন ভেরিয়েন্সটা মিনিমাম হয়। পরে হচ্ছে বায়াস কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দেখলাম, মিন স্কয়ার এররটা দেখলাম, টেইলর চয়েসের বিষয়টা আমরা কিছু পয়েন্ট আছে সেগুলো দেখে নিলাম। এরপর আমরা দেখলাম রিড স্টোরেজ, গ্রাফ দিয়ে আমরা দেখাচ্ছি যে ডেলের মানের সাথে বিটা প্যারামিটার গুলো কিভাবে ভ্যারি করে, ডেলের ডিফারেন্ট ভ্যালুর জন্য প্যারামিটারেরও ভ্যালু কিভাবে ডিফার করে সেটা আমরা এই গ্রাফের মাধ্যমে
দেখার চেষ্টা করেছি। নেক্সট আমরা কিছু লিমিটেশন পেয়েছি রিস্ক রিগ্রেশন বা রিস্ক এস্টিমেটরে, সেগুলো একটু দেখে নিলাম। তাহলে এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন থেকে আমরা ধারণা নেই মাল্টিকোলিনিয়ারিটি, তারপরে আমরা বলি মাল্টিকোলিনিয়ারিটি কেন একটা প্রবলেম এবং সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য কতগুলো মেথড আছে, তার মধ্যে রিস্ক রিগ্রেশন মেথড একটা ইম্পর্ট্যান্ট মেথড। আমরা আজকে সেই মেথডটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে। এ পর্যন্ত আমরা সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।